অন্যান্য দল থেকে যারা এসেছেন ওনার দলে তারা অনেক বেশি উগ্র কথাবার্তা বলছেন এবং তাদের টিআরপি খুব হাই। তো সেই কারণে কম্পিটিশানে ঠিক পেরে উঠছেন না। আর কষ্ট হচ্ছে বিজেপির কর্মীদের দেখে। সবই তো তৃণমূলের লোকজন রাজত্ব করছে বিজেপিতে, বিজেপির লোকেরা বিজেপিতে তো রাজত্ব করতে আমরা দেখছি না। প্রথমে তৃণমূল, তারপরে বালিশ, তারপরে বালিশের কাভার চেঞ্জ হলো, বালিশের কাভার চেঞ্জ হয়ে রংটা হয়ে গেল গেরুয়া। অনেকে এটাও তো বলছে যে কোনো একজন বিজেপির নেতা ছিল সেখানে, তার ফোনে নাকি প্রথমে থানার লোকেরা ছেড়ে দেন। তো সেই বিজেপির নেতাটা কোথায়? সুভাষচন্দ্র বোস তো দেশনায়ক, কার সাথে কার তুলনা হচ্ছে? উনি তো আর ইউনিয়ন জ্যাকের পতাকা কেউ স্যালুট করবে না বলে তাকে তো আর বেত্রাঘাত করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই ঘরের ভেতরে আর একটা ঘর করে দিয়েছে। তো সেই ঘরে যারা নাম লেখাচ্ছে তুমি দেখো, যারা একসে এক চোর ছিল বাংলার বুকে, নামি দামি অতি নামি চোর ছিল, তাদের তো কিছুই হচ্ছে না। তা এই যে বারুইপুর কাণ্ডে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দেওয়া হলো, এটা কি আদৌ করা উচিত ছিল? কারণ তাকে যদি বাঁচিয়ে রাখা যেত তাহলে তো আরও যারা অভিযুক্ত রয়েছে তাদের নাম তো খুঁজে পাওয়া যেত। কি বলবেন? দেখো, প্রথমেই বলি যে ঘটনাটা ঘটেছে বারুইপুরে, একটা 11 বছরের আমাদের ছোট বোন, তাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা বলেছিলাম যারা এখানে অভিযুক্ত তাদের আইনত ফাঁসিতে ঝোলাতে হবে, তার মানে মৃত্যুদণ্ড দিতে হবে। এবং আমরা জানিও সেটা পুলিশ পারবে এবং পারতেনও। এবারে এই যে ইনকাউন্টারের ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা নিয়ে মানুষ একাধিক প্রশ্ন তুলছে যে যে রাস্তা দিয়ে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, ফেরার সময় অতটা কি করে তাড়াতাড়ি তারা চলে এলেন, সময়টা অনেকের কাছে ঠিক মনে হচ্ছে না। অনেক এরকম নানা রকম প্রশ্ন আমরা সম্মুখীন হচ্ছি, দেখতে পাচ্ছি। এবং সেই কারণে এই বিষয়ে নানা রকম মানুষের মত আসছেন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, সবই হচ্ছে। এবং আমার মনে হয় যখন সেখানে প্রশ্ন উঠেছে, রাজ্য সরকারের উচিত সেই ব্যাপারটা একটা প্রেস কনফারেন্স করে মানুষের ভেতরে জানিয়ে দেওয়া। দাদা, আমরা এটাও দেখতে পারলাম, এই যে প্রভাস মণ্ডলকে যে প্রথমে থানায় নিয়ে গেছিল তার নাম ছিল শান্তনু মণ্ডল। প্রভাস মণ্ডল পরে যে রাজার কথা বললেন, তিনি এটাও জানাচ্ছেন যে এই শান্তনু মণ্ডল এবং রাজা দুজনেই একই ব্যক্তি। তাহলে তাকে কেন এখনো ধরা হচ্ছে? দেখুন, এটাই তো প্রশ্ন, যে ধরতে গেলে সবাইকে ধরতে হবে, শাস্তি দিতে গেলে যারা যারা সেখানে এই কুকর্মের সাথে যুক্ত ছিল তাদের সবাইকে শাস্তি দিতে হবে আইনত, এবং কঠোরতম শাস্তি দিতে হবে। এবং অনেকে এটাও তো বলছে যে কোনো একজন বিজেপির নেতা ছিল সেখানে, তার ফোনে নাকি প্রথমে থানার লোকেরা ছেড়ে দেন। তো সেই বিজেপির নেতাটা কোথায়? সেই বিজেপির নেতাটাও তো একটা গুন্ডা বলে আমরা মনে করি, তাকেও তো গুন্ডা দমন আইনের ভেতরেই আনা উচিত। তো তাকে ছাড় দেওয়া হয়েছে কিসের জন্য? তার কাছে তো কোনো স্পেশাল পাসপোর্ট নেই। এই স্পেশাল পাসপোর্টের উৎপত্তিতে আবার পশ্চিমবঙ্গে গত 15 বছর দেখেছি আমরা বিরক্ত। আবার এই 15 বছরের পরে কিন্তু মানুষ আর দেখতে চাইছে না। তাই স্পেশাল পাসপোর্টের যাতে কোনো রকম ব্যবস্থা না করা হয়, রাজ্য সরকারকে আমরা অনুরোধ করব। দাদা, শ্রমিক ভট্টাচার্য তিনি একটি সভায় বলেছেন যে সুভাষচন্দ্র বসু নাকি হিন্দু বিরোধী, যে মানে খুব হিন্দু বিরোধী মনোভাব ছিল, তিনি হিন্দু জনসভার খুব বড় বিরোধী ছিলেন। তিনি এটাও বলেছেন যে কলকাতায় একটি সভায় ফরওয়ার্ড ব্লকে গুন্ডারা নাকি শ্যামাপ্রসাদের মাথা ফাটিয়ে দিয়েছিল পাথর মেরে। আচ্ছা, তখন নেতাজির যারা সঙ্গীরা ছিল তারা কি তাহলে সত্যি গুন্ডা ছিল? দেখুন, প্রথমে আমি বলতে চাই শ্রমিক ভট্টাচার্য যথেষ্ট ভদ্র মানুষ, ভদ্র রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে আমরা ওনাকে দেখছি পশ্চিমবঙ্গে রাজনীতি করতে। আসলে উনি যে দলটা করেন, উনি বাধ্য হচ্ছেন এই কথাগুলো বলতে। তার কারণ অন্যান্য দল থেকে যারা এসেছেন ওনার দলে তারা অনেক বেশি উগ্র কথাবার্তা বলছেন এবং তাদের টিআরপি খুব হাই। তো সেই কারণে কম্পিটিশানে ঠিক পেরে উঠছেন না। শ্রমিকবাবু এরকম কথাবার্তা বলেন না। উনি ওই কারে পড়ে যাকে বলে আর কি, ঠেলায় পড়ে বিড়াল গাছে ওঠে। সো ঠেলায় পড়ে দলের ভেতরেই হয়তো ঠেলায় পড়ে, কেন বাকিরা যে ভাষা ব্যবহার করছে সেখানে প্রচুর লোকের ভিউ হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া তো সবাই বোঝে না, ভিউ মানেই যে মানুষ সেটাকে গ্রহণ করছে, সেটা কিন্তু নয়। তাই এই যে ভিউয়ারশিপ পাওয়ার যে একটা মানে আকর্ষণ, সেই আকর্ষণের ভেতরে উনি হয়তো নামছেন, যেটা খুব দুর্ভাগ্য। মানে ভদ্র রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি বলে আমরা মনে করি। এবং সুভাষচন্দ্র বোস তো দেশনায়ক, কার সাথে কার তুলনা হচ্ছে? সুভাষচন্দ্র বোস ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন, রাস্তায় নেমে লড়াই করেছিলেন। উনি তো আর ইউনিয়ন জ্যাকের পতাকা কেউ স্যালুট করবে না বলে তাকে তো আর বেত্রাঘাত করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই ইতিহাসগুলো পড়াশুনো করলেই বেরিয়ে যাবে বাকিটা। দাদা, এই মুহূর্তে রাজনীতিতে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপির তরফ থেকে যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, তিনি যাকে চোর বলেছিলেন, এই মুহূর্তে যিনি এই মুহূর্তের সভাপতি রয়েছেন তিনি তাকে গুণীজন বলে কাছে টেনে নিচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? আমাদের তো খুব হাসি লাগছে এই সিন দেখে, আর কষ্ট হচ্ছে বিজেপির কর্মীদের দেখে, যারা এত লড়লেন, এত কথা বললেন। সবই তো তৃণমূলের লোকজন রাজত্ব করছে বিজেপিতে, বিজেপির লোকেরা বিজেপিতে তো রাজত্ব করতে আমরা দেখছি না। যত তৃণমূলের মানে গোডাউন শোরুমে থাকা যত যন্ত্র ছিল, তারা এখন বিজেপির গোডাউন শোরুমে গিয়ে যন্ত্র হচ্ছে, রং বদলাচ্ছে।
এবং আশ্চর্য ব্যাপার, বিজেপির নেতৃত্ব কি একবারও তাদের বিবেকবোধ নেই? আর কি বিজেপির কোনো কর্মী খুঁজে পেলেন না তিনজনকে সাংসদ করার জন্যে? প্রথমে তৃণমূল, তারপরে বালিশ, তারপরে বালিশের কাভার চেঞ্জ হলো, বালিশের কাভার চেঞ্জ হয়ে রঙটা হয়ে গেল গেরুয়া, অরেঞ্জ কালার, সাথে সাথে পাসপোর্ট পেয়ে গেল, এমপি হয়ে গেল। যারা দীর্ঘ বছর ধরে বিজেপি করলেন, মার খেলেন, রাস্তায় আন্দোলন করলেন, তারা ফুটপাতে বসে আছেন। এটাই ভবিতব্য। আসলে মুকুল রায়, একটা স্বর্গীয় মুকুল রায় একটা কথা বলেছিলেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। অক্ষরে অক্ষরে প্রমাণ পেয়ে যাচ্ছে। কিন্তু দাদা আমরা দেখতে পাচ্ছি এই যে তৃণমূল তো এই মুহূর্তে দুভাগে বিভক্ত। আসল যারা তৃণমূল তারা দেখা যাচ্ছে যে রাস্তায় কোথাও মার খাচ্ছে বা তাদের উপরে ডিম ছড়া হচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। আর যারা ভালো তৃণমূল তারা ভালো ভালো পদ পাচ্ছে, কি বলবেন? দেখো, তৃণমূল অরিজিনাল যেটা তোমরা বলছো, সেটা হলে তোমরা ডিম খাবে। আর যেটা বলছো নব তৃণমূল, নতুন তৃণমূল, সেটা হলে তোমরা মানে ফিশ ফ্রাইয়ের সাথে ডিম সেদ্ধ খাবে। এই হচ্ছে ব্যাপার, এর বাইরে আর কিছু নেই। অঙ্ক খুব পরিষ্কার। বিজেপি গুটি সাজিয়ে রেখে দিয়েছে, একটা ক্লাব খুলে দিয়েছে, ঘরের ভেতরে আর একটা ঘর করে দিয়েছে। তো সেই ঘরে যারা নাম লেখাচ্ছে, তুমি দেখো, যারা একসে এক চোর ছিল বাংলার বুকে, নামি দামি, অতি নামি চোর ছিল, তাদের তো কিছুই হচ্ছে না। প্রথম 1 মাস এদিক ওদিক ঘোরাঘুরি হলো, টিভি ক্যামেরা সব হলো, তারপরে কোথায় হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তারা তো যে যার ঘরে বসে আছে। আবার কেউ 21শে জুলাই করার জন্য গান্ধী মূর্তি পৌঁছে যাচ্ছে, কেউ মেয়র রোডে পৌঁছে যাচ্ছে। চোরেদের তো কিছু হলো না। এই যে 26,000 চাকরি প্রার্থীদের যে দিনে দুপুরে চাকরি চুরি গেল, তৃণমূলের চোরেরা চুরি করলো, তাদের কি শাস্তি হয়েছে আজ অবধি আমরা জানতে চাইছি। এবং চাকরি ফেরত হচ্ছে না কেন? গ্রুপ ডি, গ্রুপ সি, এসএসসি, এসএলএসটি বয়স চলে যাচ্ছে তো। একজন স্কুলের হেডমাস্টারকে যদি বলা হয় আবার প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্যে, সেটা কি সম্ভব? ঠিক এইভাবে এই চক্রটাও চলছে এখানে রাজনীতির ভেতরে। আসলে চক্রের ভেতরে রাজনীতির ফায়দা লোটার জন্য বাংলার মানুষকে নিঃস্ব করা হচ্ছে। এটা অত্যন্ত খারাপ এবং এর আগামীর বার্তাটাও কিন্তু ভয়ঙ্কর।